এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। প্রবাসী ফুটবলারদের নিয়ে উচ্ছ্বসিত অনূর্ধ্ব-23 ম্যানেজমেন্ট। এশিয়ানের মূল পর্ব খেলতে আশাবাদী টিটু। ক্লাব জটিলতায় ভিয়েতনাম ম্যাচে ফাহমিদুলকে নিয়ে শঙ্কা। অনূর্ধ্ব-17 সাফ নারী চ্যাম্পিয়নশিপে কাল বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। টানা জয়ে আত্মবিশ্বাসী অর্পিতা প্রীতিরা। ভারত ম্যাচের আগে স্বস্তিতে ম্যানেজমেন্ট। সিলেটে বৃষ্টি বাধায় পণ্ড বাংলাদেশ নেদারল্যান্ডসের অনুশীলন। এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চে সিরিজ জিততে চান লিটন। কোনো ছাড় নয় হুঁশিয়ারি এডওয়ার্ডসের। এশিয়া কাপের আগে এবার আর নেই মাঠের বাইরের বিতর্ক। বাংলাদেশের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সাবেক ক্যাপ্টেন পাইলটের। ডাচদের বিপক্ষে দেখতে চান পূর্ণ আধিপত্য। এবং চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু আঞ্চলিক টি-20 টুর্নামেন্ট। প্রতিভাবান খেলোয়াড় তুলে আনাই লক্ষ্য। প্রতিটি বিভাগে আয়োজনের আশ্বাস বিসিবি সভাপতি। আমাদের কাজগুলো এখন বেড়ে গেল, সেরা ট্যালেন্টগুলো নিয়ে আমরা যেন আলটিমেটলি আমাদের পাইপলাইনটা স্ট্রং করতে পারি। শুরুতেই ফুটবল প্রসঙ্গ। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া অসম্ভব নয় বলে জানিয়েছেন হেড কোচ সাইফুল বারী টিটু। প্রবাসী ফুটবলারদের নিয়ে গড়া এই দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক শেখ মুরসালিন। তবে ক্লাব জটিলতার কারণে এখনও ক্যাম্পে যোগ দিতে পারেননি ফাহমিদুল ইসলাম। ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচে এই ফরওয়ার্ডকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। অনূর্ধ্ব-23 দল মাঠে আসার আগে অনুশীলন গ্রাউন্ডে হাজির জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা। কাগজে কলমে এই দলটার হেড কোচ সাইফুল বারী টিটু হলেও পুরো দল চলছে কাবরেরার প্রেসক্রিপশনেই। অনূর্ধ্ব-23 দলের অনুশীলন চিত্র দিচ্ছে এমন বার্তা। মাঠের এক পাশে দাঁড়িয়ে সাইফুল বারী টিটু, অন্যদিকে কিউবা, জায়ান, তানিলদের নিয়ে ব্যস্ত কাবরেরা। জাতীয় দলের আসন্ন সিঙ্গাপুর ম্যাচের জন্যই কি কাবরেরার এমন ব্যস্ততা, তা সময় বলে দিবে। তবে আপাতত অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইকে বেশি গুরুত্ব দিচ্ছে বাফুফে। বাহরাইনের প্রস্তুতি ক্যাম্পে না থাকলেও দল বাংলাদেশে আসার প্রথম দিনেই ক্যাম্পে যোগ দিয়েছেন কিউবা মিচেল। চেষ্টা করেছেন নোভা আলামিনদের সঙ্গে মানিয়ে নেওয়ার। পুরো অনুশীলনেই ছিলেন চনমনে। নজর কেড়েছেন আরও দুই প্রবাসী ফুটবলার তানিল সালিক ও জায়ান আহমেদ, যাদের নিয়ে গড়া এই দলকে ভারসাম্যপূর্ণ বলছেন অনূর্ধ্ব-23 দলের অধিনায়ক শেখ মুরসালিন। আমরা যারা লোকাল আছে তারাও সবাই খুব ভালো। ইভেন কিউবা, তারপরে জায়ান, তারপরে শালিক, ওরাও খুব ভালো। সো আমি মনে করি এটা আমাদের জন্য খুবই একটা পজিটিভ যে ওরা আসাতে আমরা মেন্টালি বলেন আরও হাই। সো আমি মনে করি এটা একটা পজিটিভ সাইড। আর অ্যাটাকিং বলতে আমাদের টিমে এখন অনেক ভালো ভালো অ্যাটাকার আছে। কিউবা বলেন, জায়ানও খুব অ্যাটাকিং খুব ভালো। সো আমি মনে করি আমরা একদম প্রিপেয়ার আসলে। তবে নামের ভারে নয়, দলে জায়গা করে নিতে হবে পারফরমেন্স দিয়ে। যুব এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া অসম্ভব নয় বলে জানান হেড কোচ সাইফুল বারী টিটু। নারীদের মূল দল ও বয়সভিত্তিক দলের কোয়ালিফাই দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা। হ্যাঁ, সম্ভব, বিশ্বাস করি আমরা ওইভাবে আগাবো এবং এটার জন্য চেষ্টা করতে হবে। ওদের ক্যাপাবিলিটি থাকলে দে উইল স্টার্ট। কিউবা যদি এটাকে তার চেয়ে বেশি সুপিরিয়রিটি দেখায়, হি উইল স্টার্ট। সো ওই জিনিসগুলো আমরা কনসিডারেশনে রাখবো এবং মানে এটা একদম এনশিওর করা থাকবে যে আমরা টিমের সর্বোচ্চ আউটপুট যাদের দিয়ে পাবো ওটাই চেষ্টা করা। এদিকে ক্লাব না ছাড়াই এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি ফাহমিদুল ইসলাম। ভিয়েতনামে পাওয়া যেতে পারে এই ফুটবলারকে। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ খেলা নিয়েও রয়েছে শঙ্কা। একদিনও সেশন আমাদের সাথে ওইভাবে না করে ম্যাচ খেলাটা, এবং ওইটার জন্য আমরা বলছি যে এটাতে ফাহমিদুল আসাটা আমাদের জন্য বাড়তি একটা অবশ্যই শক্তি বাড়ার ব্যাপার, কিন্তু সেটা পরের দুই ম্যাচের জন্য রাখছি। ওর ক্লাবে একটা প্রবলেম ছিল, ওর ক্লাবটা মানে যে ক্লাবে ছিল সে ওই ক্লাবে থাকবে কি থাকবে না একটা জটিলতা ছিল, এই জন্য আসতে পারে না। ওর তো প্রথম কথা ছিল যে বাংলাদেশ থেকে আমাদের সাথে যাবে, বাট প্রবলেমের জন্য আসতে পারে না। শুক্রবার মধ্যরাতে দেশ ছাড়বে অনূর্ধ্ব-23 দল। আগামী 3 সেপ্টেম্বর বাছাই পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামে লাল সবুজ যুবারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-17 নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিজেদের পঞ্চম ম্যাচে আবারও স্বাগতিক ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রাখাই লক্ষ্য লাল সবুজের। ম্যাচের মাঝে একদিনের ব্যবধান থাকায় অনুশীলন করতে না পারলেও জিম সেশন রিকভারি করে প্রস্তুতি সেরেছে লিটুর দল। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে দু দলের ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়।
জয়ের ট্রেন ছুটিয়ে চলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল। একটা ধাক্কা খেয়ে হুঁশ ফেরে অর্পিতা ইয়ারজানদের। শিরোপা ধরে রাখার মিশনে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে এবার স্বাগতিক ভুটান বাধা। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে আসরের শুরুটা ভালো হলেও পরের ম্যাচেই একটা বড় ধাক্কা খায় লাল সবুজের দল। প্রথম ম্যাচেই স্বাগতিকদের হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে খেলে লাল সবুজ। তবে পরের ম্যাচে ভারতের বিপক্ষে হার কিছুটা ব্যাকফুটে নিয়ে গেলেও এরপরে আবারও কক্ষপথে ফেরে মাহবুবুর রহমান লিটুর দল। পরপর 2 ম্যাচে নেপালকে হারায় অর্পিতা ইয়ারজানরা। তাতেই আবারও নিজেদের ফর্ম ফিরে পায় বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করায় প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে বাকি সবগুলো ম্যাচ জিততেই হবে লাল সবুজকে। জয়িতাদের সামনে আর মাত্র 2 ম্যাচ। স্বাগতিক ভুটানের আর পরের ম্যাচে আবারও ইন্ডিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। নিজেদের পরের ম্যাচে স্বাগতিক ভুটানের বিপক্ষে আবারও মাঠে নামবে প্রীতি আলপিরা। এই ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়েই আসর শুরু করে লাল সবুজ। দলটার বিপক্ষে জয়ের সুখস্মৃতি থাকায় এই ম্যাচেও ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশের। ভুটানের বিপক্ষে ম্যাচের আগে একদিনের বিরতি থাকায় অনুশীলন করতে পারেনি লিটুর দল। তবে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে রিকভারি সেশন করেছে বাংলাদেশ। জিম সেশন ও স্ট্রেচিং করে নিজেদের প্রস্তুত করেছে অর্পিতা ইয়ারজান আলপিরা। দলের ছোটখাটো কিছু ইনজুরি সমস্যা থাকলেও তা কাটিয়ে উঠেছে ইতোমধ্যেই। কন্ডিশনের সঙ্গেও বেশ ভালোভাবে মানিয়ে নেয় ভুটানকে হারাতে বদ্ধপরিকর বাংলাদেশ। নেপালের সাথে অলরেডি ম্যাচে আমরা ভালো একটা জয় নিয়ে মাঠ থেকে এসেছি। ভুটানের সাথে খেলা, তো আশা করছি আর একটা জয় নিয়ে মাঠ থেকে আসবো ইনশাল্লাহ। নেপালের সাথে খেলা ছিল, কোনো টেনিস ছিল না, রিকভারি ছিল। তো ছোটখাটো যে প্লেয়ারদের ইনজুরি ছিল এটা আলহামদুলিল্লাহ রিকভারি হয়ে উঠেছে। স্টিচিং করেছি, আইস বাতের ব্যবস্থা ছিল, ওইটা করা হয়েছে। আশা করছি আরেকটা ভালো খেলে জয় নিয়ে মাঠ থেকে আসতে চাই। এদিকে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে প্রতিটি ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই লাল সবুজের সামনে, কেননা আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। তাজিন খন্দকার, সময় সংবাদ। বাংলাদেশ ফুটবলের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবু। বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনি আসলে মাঠের মানুষ। ম্যানেজার হিসেবে আমরা সবচেয়ে বেশি আপনাকে দেখি, নারী দল বলি কিংবা পুরুষ দল বলি, বাংলাদেশ যে সবশেষ সাফ জিতেছে সেটারও ম্যানেজার ছিলেন। আর মেয়েদের আপনার ম্যানেজারিং টাইমে অনেক শিরোপা আমরা দেখেছি। বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-17 টিম আগামীকালকে ভুটানের বিপক্ষে মাঠে নামবে। শিরোপার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের জন্য। ভারতের বিপক্ষে যদিও একটা ম্যাচ হেরেছে, শেষ ম্যাচটায় যখন ভারতের বিপক্ষে 2-0 ব্যবধানে যদি জিততে পারে, 2-0 বেশি ব্যবধানে, সেক্ষেত্রে কিন্তু আরেকটা শিরোপা আসছে। কেমন মনে হচ্ছে যে এই টিমটাকে নিয়ে কতটা আশা আপনি দেখছেন? ধন্যবাদ আপনাকে, এবং সেই সঙ্গে আজকে আমাদের যে অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ ফুটবলের যে নবজাগরণ আপনারা দেখতে পাচ্ছেন, যে আপনারা জানেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন কমিটি আপনার 26শে অক্টোবর গত বছর, মানে 26শে অক্টোবরে আমরা ইলেকশন করে নতুন কমিটি আসছি। আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বে নতুন কমিটি নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমাদের যে 17টা স্ট্যান্ডিং কমিটি রয়েছে, এক একটা কমিটি তারা ধারাবাহিকতায় তাদের কাজ করে যাচ্ছে। তা আপনি যে কথাটা আমাকে প্রশ্ন করেছেন সে প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। আমি আসলে দীর্ঘদিন এই মেয়েদের টিমের সঙ্গে, এবং অনেক চ্যাম্পিয়ন আমি পেয়েছি। এবং এই মেয়েরা আজকে আপনি ধরেন যে এই যে আন্ডার-17-এর যে খেলাটা ভুটানের মাটিতে, এই মাঠ মনে হয় আমার নিজের মাঠ। এই মাঠে আমি অনেক টুর্নামেন্ট আমি সাক্ষী, এবং এখানে আমি ছিলাম, অনেক চ্যাম্পিয়ন হয়ে আসছি। দেখেন একটা জিনিস, যে আপনার বাংলাদেশ দল প্রথম যে ম্যাচটা ভুটানকে তারা 3-1 গোলে পরাজিত করেছে, এবং দ্বিতীয় ম্যাচেও কিন্তু তারা নেপালকে পরাজিত করেছে। এবং নেপালকে আমরা পরাজিত করার পরে থার্ড ম্যাচটা ইন্ডিয়ার সাথে হয়েছে, এবং একদিন পর পর খেলা হওয়ার পরিপ্রেক্ষিতে প্লেয়াররা একটু টায়ার্ড ছিল। এর পরবর্তীতে এইবার সাফ কিন্তু যে নতুন একটা, আপনারা জানেন যে তারা একটা রেজুলেশন করেছে, এবং নতুনভাবে যে ডাবল লিগ খেলতে হচ্ছে, প্রত্যেকের 2 বার করে সবার সঙ্গে মুখোমুখি হতে হচ্ছে, যেটা আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে হয়েছে। এবং বাংলাদেশে হয়ে আমাদের বাংলাদেশ দল কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে চ্যাম্পিয়ন হয়েছে। গত কিছুদিন আগে যে খেলাটা হলো,
এটা কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, সেটা ছিল 20। এখন এটা যে 17, এই 17 আমাদের কিন্তু আন্ডার 15 থেকে স্টার্ট। আন্ডার 15-এর মেয়েরাই কিন্তু 17 খেলতেছে, এবং এরা যে 17 খেলতেছে এদের আপনি দেখেন, আজকে আপনার আলপির কথা বলেন, সাগরিকার কথা বলেন, আজকে আমরা এই যে মারিয়া মান্ডা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মাসুরা পারভিন, সাবিনা খাতুন, এদেরকে আমরা কিন্তু এই আন্ডার 15 থেকেই পেয়েছি। আন্ডার 15 খেলে ওরা আন্ডার 17 খেলেছে, আন্ডার 17 খেলে 20 খেলেছে। আজকে কিন্তু এই যে সাগরিকা, আলপি এরা যে খেলছে, অর্পিতা স্টপারে খেলতেছে আজকে, মানে এই যে এদের যে খেলার যে ধারাবাহিকতা, এদের যে স্টেমিনা, আসলে এটা মানে অকল্পনীয়, আপনি চিন্তাই করতে পারবেন না। আমাদের বাংলাদেশের মেয়েরা এদের স্কিল এবং পাওয়ার যে কত বেটার হয়েছে। ডিউটি দেখেন, আমাদের যে কোচ আসছে এখন, বর্তমান যে কোচ আসছে যে পিটার, আপনি দেখেছেন, এবং পিটার কিন্তু অসম্ভব পরিশ্রম করছে, এবং মেয়েদের কাছ থেকে কোন মেয়েটার ভিতরে কোন জিনিসটা আছে, মানে কার ভিতর থেকে কি বের করা যায়, সে কিন্তু সেটাই চেষ্টা করে বের করে নিয়ে আসতেছে। আপনাকে একটা কথা বলবো যে অলরেডি বাংলাদেশের কিন্তু 4টা খেলা হয়ে গিয়েছে, এবং 4টা খেলায় বাংলাদেশ 3টা খেলায় জয়লাভ করেছে, একটা খেলায় খারাপ করেছে। আর কিন্তু আগামীকালকে আপনারা জানেন যে ভুটানের সাথে আবার খেলা রয়েছে। ইনশাল্লাহ ভুটানের সাথে জয়লাভ করব, এবং জয়লাভ করার পরে ফাইনাল ম্যাচ আসলে ফাইনাল ম্যাচের মতোই হবে। সবসময় যেটা হয়, আমি দীর্ঘদিন যাবৎ দেখেছি, আমি দীর্ঘদিন মেয়েদের টিমের সঙ্গে আছি, আসলে মেনলি কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া ফাইনালটা কিন্তু এইটাই হয় এবং এটাই হচ্ছে। এবং আমরা ইন্ডিয়াকে কিন্তু কয়েকবার আমরা পরাজিত করেছি, এবং কয়েকবার পরাজিত করে আমরা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছি, এবং সেটা কিন্তু আছে। এটা কিন্তু একটা আলাদা অ্যাডভান্টেজ। আপনি দেখেন, হয়তো ফার্স্ট ম্যাচে আমরা হেরেছি, এখন আমাদের লাস্ট ম্যাচটা ফাইনাল ম্যাচ। ইন্ডিয়া কিন্তু প্রেসারে থাকবে, ইন্ডিয়া এর জন্য প্রেসারে থাকবে, ইন্ডিয়ার কিন্তু খেলায় হারানোর কিছু না। ইন্ডিয়া কি করবে, তারা হয়তো ড্র করতে পারলে তারা চিন্তা করবে চ্যাম্পিয়ন হবে, কারণ তারাও নেপালকে পরাজিত করেছে, ভুটানকে পরাজিত করেছে, বাংলাদেশও নেপালকে পরাজিত করেছে, ভুটানকে পরাজিত করেছে। অবভিয়াসলি আপনার ফাইনাল ম্যাচটা ফাইনাল ম্যাচের মতো হবে। কালকের ম্যাচে বাংলাদেশ একটা ভালো মার্জিনে জিতবে, তবে একটা অ্যাডভান্টেজ বাংলাদেশের জন্য, সেটা যে বাংলাদেশটা মানে আমাদের প্লেয়াররা কিন্তু একদিন বেশি রেস্ট পাবে। যখন আপনার এই রেসটা বেশি পাবে, সেই ক্ষেত্রে কিন্তু তারা মাঠে কিছু দিতে পারবে, কারণ বাংলাদেশ ভুটানের পরে আবার কিন্তু আপনার নেপালের সঙ্গে ইন্ডিয়ার খেলা রয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি মনে করেন যে ওরা একটা প্রেসারে থাকবে। আর এখন ভুটানে কিন্তু এই বৃষ্টি এই ভালো, কিছুক্ষণ পরপরই কিন্তু বৃষ্টি হয়। আপনারা দেখেছেন গত ম্যাচেও কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, এবং বৃষ্টির জন্য কিন্তু প্লেয়ারদের স্টেমিনার অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক রানিং করতে হয়। সেই ক্ষেত্রে আমি মনে করি যে ফাইনাল ম্যাচটা ফাইনাল ম্যাচের মতো হবে, এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের মেয়েরা যে ধারাবাহিকতা বজায় রেখেছে। আপনি জানেন যে বাংলাদেশের নারী ফুটবল দল ইনশাল্লাহ এখন আপনার বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কয়দিন পরে বাংলাদেশ নারী ফুটবল দল ওয়ার্ল্ড কাপ খেলবে। এশিয়ান কাপের তো অলমোস্ট তারা কিন্তু দ্বার প্রান্তে চলে গিয়েছে। আপনারা জানেন যে মার্চে অস্ট্রেলিয়াতে খেলা হবে, এবং সেখানে আপনার চায়নার সঙ্গে খেলা হবে, এবং কোরিয়ার সঙ্গে খেলা হবে, এবং আপনার এই 2টা ম্যাচ, এবং আরেকটা খেলা রয়েছে আপনার উজবেকিস্তানের সঙ্গে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে উজবেকিস্তানকে যদি পরাজিত করতে পারে বাংলাদেশ দল, সেক্ষেত্রে 3 পয়েন্ট পেয়ে যাচ্ছে। শুধুমাত্র একটি জিনিস, যেটা সেকেন্ড ম্যান হিসাবে যদি বাংলাদেশ দল যেতে পারে, সেই ক্ষেত্রে আপনার কোরিয়া এবং চায়না, এই 2টা দলের সঙ্গে একটি দলকে যদি তারা ড্রও করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ভালো সমূহ সম্ভাবনা। সারা বাংলাদেশের মানুষ তখন ওয়ার্ল্ড কাপের খেলা দেখবে, যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতেছে। নিশ্চয়ই মেয়েদেরকে নিয়ে আমরা সেই স্বপ্ন দেখি, ছেলেদেরকে নিয়েও কথা বলবো। একটা রিপোর্ট দেখে আসছি। বসুন্ধরা কিংসের ফুটবলারদের ছাড়াই নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে জাতীয় ফুটবল দল। 31 আগস্টে ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে কিংস ফুটবলারদের। এদিকে ক্যাম্প চালিয়ে নিতে বয়সভিত্তিক দল থেকে বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে ক্যাম্পে ডেকেছেন হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরা। বিকেলে অনূর্ধ্ব 23 দল অনুশীলন করায় সন্ধ্যায় ফ্লাড লাইটের আলোতেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন জামালরা। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি সারতে আগামী 6 ও 9 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে
নেপাল যাওয়ার আগে ঘরোয়া কোনো ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাফুফে। শোনা যাচ্ছে দেশ ছাড়ার আগে জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে একটি ক্লোজ ডোর প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। আবারও যাচ্ছে আলোচনায় বাবু ভাই, ফুটবল, মেয়েদের ফুটবল নিয়ে আসলে কথা বলছিলাম, ছেলেদেরও তো আসলে আমরা সাফল্য গাথা এখন একটা নতুন জাগরণ হামজার আসার পর থেকে। একটু যদি শুরু করে অনূর্ধ্ব 23 দিয়ে আগামীকালকে যাবে এশিয়ান কাপের বাছাই কোয়ালিফায়ার খেলতে, সেই জায়গায় এই দলটাকে নিয়ে আসলে কতটা আশাবাদী আপনারা? দেখেন, আমাদের 23 যে টিমটা, এটা কিন্তু অলিম্পিকের টিম, এবং এই টিমটাই কিন্তু আমাদের সব প্লেয়াররা, এই প্লেয়াররাই কিন্তু একটা ভবিষ্যতে এরা ন্যাশনাল প্লেয়ার, এবং এরা কিন্তু ন্যাশনাল টিম পার্টিসিপেট করে। আমাদের আপনারা জানেন যে 6 তারিখ এবং 9 তারিখে আমাদের দুটো ম্যাচ রয়েছে নেপালে, এটা ন্যাশনাল টিমের ম্যাচ, এবং এটা কিন্তু আমাদের একটা মানে একটা প্রস্তুতিমূলক হংকং এর আগে এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। ফ্রেন্ডলি ম্যাচ খেলার অর্থটা হলো নিজেদেরকে ঝালাই করা, নিজেদেরকে যাচাই করা, নিজেদেরকে যে নিজেরা কতটুকু প্রস্তুত আমরা হতে পারলাম, আর কোচের একটা সুবিধা আর কি। আর সেই ক্ষেত্রে আমরা নেপাল কিন্তু আগে থেকে অনেক উন্নতি করেছে, সেক্ষেত্রে নেপালকে আমরা বেছে নিয়েছি, এবং নেপালে আমাদের দল যাবে, এবং নেপালে যে দুটো ম্যাচ খেলে কিন্তু আবার দেশে আসবে। দেশে আসার পরে আপনি জানেন যে হংকংয়ের সঙ্গে আমাদের খেলা রয়েছে, এবং এটাই কিন্তু মূল খেলা, কারণ হংকংয়ের সঙ্গে আমাদের 9 তারিখে ঢাকায় খেলা হবে, এবং 14 তারিখে কিন্তু আমাদের দল আবার হংকংয়ে যেয়ে খেলবে, কারণ হোম ওয়েতে খেলা হবে। সেই ক্ষেত্রে এখানে এটাকে আমরা অনেক প্রাধান্য দিচ্ছি, এবং 18ই নভেম্বর কোয়ালিফায়ার্স কিন্তু আমাদের ইন্ডিয়ার সঙ্গে একটা খেলা রয়েছে, যার জন্য আমাদের প্রস্তুতিটা কিন্তু আমরা আগে থেকেই শুরু করেছি। এবং এই প্রস্তুতিটা এমন, এই যে 23 কিন্তু যাচ্ছে আপনি জানেন ভিয়েতনামে, এবং 23 ভিয়েতনামে যাচ্ছে, এবং আমাদের এই টিমটা যাচ্ছে নেপালে। দুইটা টিম কিন্তু দুইটা জায়গায় যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের দুইটা টিম যদি দুইটা জায়গায় যায়, আমাদের একটা জিনিস সুবিধা যে আমরা প্লেয়ারদের কিন্তু বের করতে পারতেছি, আমরা কোন প্লেয়ারের ভিতরে কি আছে না আছে। টিম কিন্তু ন্যাশনাল টিম একটা হবে, মানে দুই জায়গা থেকে আসলে প্রস্তুতিটা হবে। এখানে আপনি জানেন যে 23 টিমে আমরা ভিয়েতনাম যাচ্ছি আমরা, এবং এখানে কিন্তু 3 তারিখ, সেপ্টেম্বর মাসের 3 তারিখ, এবং সেপ্টেম্বর মাসের 6 তারিখ, এবং সেপ্টেম্বর মাসের 9 তারিখ, এখানে আমাদের কিন্তু 3টা খেলা, এবং এই খেলাগুলো কিন্তু আপনার ভিয়েতনামের সঙ্গে হবে, ইয়েমেনের সঙ্গে হবে, এবং সিঙ্গাপুরের সাথে হবে। এই 3টা খেলা কিন্তু হবে। এখন এই খেলা ওরা শেষ করে আসার পরেই কিন্তু আমাদের ন্যাশনাল টিমের খেলা, মানে হংকংয়ের বিপক্ষে। নিশ্চয়ই হংকং যে মানের প্রতিপক্ষ, তাদের বিপক্ষে যেই প্রস্তুতি বাংলাদেশ নিচ্ছে, অনূর্ধ্ব 23 বলি, নেপালের বিপক্ষে বলি, মোটামুটি ভালো একটা প্রস্তুতি হবে। আসলে আলোচনাটা আরও বাড়িয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে বাড়ানো যাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে এসে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং সেই সঙ্গে আজকে আমাদের এই অনুষ্ঠান যারা দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের কাছে আমাদের বিশেষ করে অনুরোধ করছি, বাংলাদেশের ফুটবলের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের সামনে সিঙ্গাপুরের সঙ্গে খেলা রয়েছে, হংকংয়ের সাথে খেলা রয়েছে। এই খেলাগুলোতে যাতে ভালো খেলা খেলে বাংলাদেশের সুনাম বয়ে আনতে পারি, সেজন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তখন আসলে আলোচনা করছিলাম, ফুটবল নিয়ে কথা বলছিলেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। এবার যাচ্ছি ক্রিকেটের খবরে। নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজ জয়ের কোনো বিকল্প নেই। ঘরের মাটিতে তাদের হারাতে না পারার কোনো কারণ দেখছেন না বাংলাদেশ টি20 অধিনায়ক লিটন দাস। আবুধাবির সঙ্গে সিলেটের কন্ডিশনে মিল আছে বলে মনে করেন লিটন, তাই এশিয়া কাপের মতো বড় ইভেন্টের আগে ভালো প্রস্তুতির আশা তার। সোহান এবং সাইফকে নিয়েও আশাবাদী টাইগার কাপ্তান। পাকিস্তান সিরিজে ব্যর্থতা ভুলে রানে ফিরতে চান লিটন দাস। মেঘ বৃষ্টির লুকোচুরির মাঝে সিলেটে টাইগারদের প্রস্তুতি। চায়ের দেশে পা রেখে নেদারল্যান্ডসও শুরু করেছে প্র্যাকটিস। এশিয়া কাপের আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজ। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের নিচের সারির দল হলেও সিরিয়াস টিম টাইগার্স। ফিটনেস প্র্যাকটিসের পর সিলেটে স্কিল ট্রেনিং। 20 আগস্ট থেকে লিটন দাসরা অনুশীলন করছেন 2 বেলা। এবার পরীক্ষার পালা। প্রতিপক্ষ কিছুটা দুর্বল হলেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। ভালো প্রস্তুতি হওয়ায় আত্মবিশ্বাসী লিটন দাস। যে কোনো ম্যাচই আমরাও খেলবো জেতার জন্য। সাথে যেহেতু আমাদের খুব একটা বেশি সময়ও নেই, সিরিজ পরেই বিগ ইভেন্ট এশিয়া কাপ। আমার মনে হয় বিফোর এশিয়া কাপ এটা একটা খুবই ভালো সিরিজ হবে অ্যাজ এ বাংলাদেশ টিমের জন্য, বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনই ওখানে থাকার চান্স বেশি। সো আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা একটা ভালো
ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য। ক্যাম্পে নিজেদের ভুল ত্রুটি শুধরে নেয়ার সঙ্গে যুক্ত হয়েছে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে। কতটা পরিবর্তন আনতে পেরেছেন ক্রিকেটাররা? লিটন দাস অবশ্য আশাবাদী স্কোয়াডের সদস্যদের নিয়ে। কেউ আসে তো 2-3 দিনে ফুল চেঞ্জ করে দিতে পারবে না, বাট তার কিছু থট প্রসেস ছিল প্র্যাকটিসের, যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে। আমরা কাজ করেছি, দেখা যাক বাদ বাকিটা। এখনও তো ম্যাচ খেলিনি, সে আসার পরে আমাদের একটা ম্যাচও হয়নি। সো নেদারল্যান্ডস সিরিজ দিয়ে দেখা যাবে যে বাংলাদেশ টিম এখান থেকে কতখানি ডেভেলপ করেছে। নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে আগেই 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ, যেখানে দীর্ঘদিন পর সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। মেগা ইভেন্টে তাদের কাছ থেকে সেরা পারফরমেন্স প্রত্যাশা লিটনের। সোহান এবং সাইফ লাস্ট বিগত অনেকগুলো বছর ধরে তারা ভালো ক্রিকেট খেলছে, স্পেশালি সোহান ভাই তো অনেকদিন ধরে মোটামুটি ভালো ক্রিকেট খেলছে। আর সাইফের যে জিনিসটা, সাইফের লাস্ট বিপিএল প্লাস জিটি এবং একটা গেম খেলে আসলো অস্ট্রেলিয়া, তার যে খেলার যে প্যাটার্নটা ছিল, এবং আমার কাছে মনে হয় আমাদের এমন একটা প্লেয়ার দরকার ছিল যে কিনা একটু অ্যাগ্রেসিভ মাইন্ডে ক্রিকেট খেলতে পারে মিডল ওভারে, অ্যান্ড 1-2 ওভার যার কাছ থেকে বোলিং পাওয়া যায়। ওই জন্যই কিন্তু সাইফের আমরা নেওয়া। সো চেষ্টা করবো যে সাইফ তার যে ক্যালিবারটা আছে, যেটা সে ন্যাশনাল টিমের বাইরে যে গ্রেট ক্রিকেটগুলো ছিল ওখানে খেলেছে, সেগুলো এখানেও খেলার চেষ্টা করবে। সিলেটে ফ্লাড লাইটের আলোয় নিয়মিত অনুশীলন করেছে বাংলাদেশ জানিয়ে সন্তুষ্ট টাইগার অধিনায়ক। বিশেষ করে মিরপুর থেকে এগিয়ে রাখলেন সিলেটের ফ্লাড লাইটকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এদিকে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসে জয় নিয়ে বাড়ি ফিরতে চায় নেদারল্যান্ডসও। সিলেটে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে কথাটি বলেছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ভালো ক্রিকেট খেললে টাইগারদের বিপক্ষে জয় পাওয়া যে অসম্ভব নয় তা বৈশ্বিক আসরে আগেও দেখিয়েছেন তারা। সিলেটেও এবার সেই পুনরাবৃত্তি চায় অরেঞ্জ আর্মি। এদিকে বৃষ্টির কারণে মূল মাঠে ব্যাটিং বোলিং করা হয়নি নেদারল্যান্ডসের। সিলেট থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেটে এসেছেন তারা একদিন আগে। হোটেলে শুয়ে বসে আর চা বাগানের মনোরম দৃশ্য দেখেই কেটেছে পুরো সময়। বৃহস্পতিবার প্রথম অনুশীলনের সুযোগটা তাই হাতছাড়া করতে চাননি অরেঞ্জ আর্মির কোনো সদস্য। একেবারে অন টাইম লাক্কারতুরায় নেদারল্যান্ডস দল। অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এসেই তাই তাড়াহুড়ো ক্যাপ্টেন ম্যানেজারের, যেন বেশি দেরি হলে ছেড়ে দেবে ট্রেন। তবে প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই আবার স্বাভাবিক সব। আত্মবিশ্বাসে টইটুম্বুর স্কট এডওয়ার্ডস। সোজা প্রশ্নের সোজা উত্তর। সিরিজ জিততেই এসেছেন এখানে। বাংলাদেশকে হারানোর জন্যই এখানে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই। আমরা বিশ্বাস করি ভালো ক্রিকেট খেলতে পারলে সিরিজ জয় অসম্ভব নয়। আমরা সব সিরিজেই জেতার জন্য খেলি, এটাও একই রকম মনোভাব নিয়ে খেলবো। ভালো খেললে কমলা আর্মিরা কি করতে পারে তা ভালোই জানা আছে বাংলাদেশের। অবশ্য টি-20 ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে রেকর্ড খুব একটা ভালো নয় ডাচদের। শেষ হার 2012 সালে। সবশেষ বিশ্বকাপেও জয়ী দলের নাম বাংলাদেশ, কিন্তু কলকাতায় 2023-এ ওয়ানডে বিশ্বকাপে আবারও জিতেছিল নেদারল্যান্ডস। তাই আত্মবিশ্বাস থাকাটাই নাকি স্বাভাবিক সফরকারীদের। ম্যাচ জেতা সবসময়ই আত্মবিশ্বাস যোগায়, কিন্তু আগের ম্যাচগুলোর সময় থেকে এখন অনেক কিছু বদলে গেছে। দুটো দলের স্কোয়াডেও অনেক পরিবর্তন এসেছে। নতুনরা আগের কিছুই মনে রাখবে না। ম্যাচ জিতে যে ভালো খেলবে দিনটা তারই হবে। টি-20 পরের বিশ্বকাপটা হবে ভারত শ্রীলঙ্কায়। আবহাওয়া আর কন্ডিশন বিবেচনায় দুটো দেশের সঙ্গেই মিল রয়েছে বাংলাদেশের। তাই সিরিজটাকে প্রস্তুতি হিসেবেই দেখছে নেদারল্যান্ডস। উপমহাদেশে আমরা আগেও খেলেছি, এখানে উইকেট কেমন হয় ধারণা আছে। সিলেটে খুব একটা ব্যতিক্রম হবে বলে মনে হয় না। আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটার যেমন আছে তেমন তরুণরাও আছে। আমরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা শেয়ার করছি। আশা করছি খুব দ্রুতই তারা শিখে নেবে। এদিকে সংবাদ সম্মেলন শেষেই লাক্কারতুরার আউটার গ্রাউন্ডে অনুশীলনের জন্য নেমে পড়ে নেদারল্যান্ডস দলের সদস্যরা। তবে ঘণ্টাখানেক অনুশীলন না করতেই আকাশ ভেঙে নেমে আসে সিলেটের বেরসিক বৃষ্টি। ব্যাট প্যাড গুছিয়ে ড্রেসিং রুমে ফিরতে হয় সফরকারীদের। পরে অবশ্য ইনডোরেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন স্কট এডওয়ার্ডস বাহিনী। পরিসংখ্যানে বাংলাদেশ দল এগিয়ে থাকলেও সিরিজের প্রতিটি ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে চায় সফরকারীরা। তবে কি এটাই বিশ্বকাপের প্রস্তুতি? তাই স্পোর্টিং উইকেটে ঘরের মাঠে খেলাটা দেখার জন্য মুখিয়ে আছে ক্রিকেট প্রেমীরা। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। এশিয়া কাপকে সামনে রেখে সম্ভাব্য সেরা প্রস্তুতিটাই নিচ্ছে বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আগের এবার নেই কোনো মাঠের বাইরে বিতর্ক। তবে আক্ষেপের নাম মানসম্মত প্রতিপক্ষ
নেদারল্যান্ডসের বিপক্ষে তাই কেবল জয় নয়, 3 বিভাগেই আধিপত্য বজায় রেখে খেলার পরামর্শ সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের। 2023 এশিয়া কাপের ঠিক মাসখানেক আগে তামিম ইকবাল কাণ্ডে লন্ডভন্ড দেশের ক্রিকেট। আমি সবসময় একটা কথা বলছি যে তামিম সাকিব দ্বন্দ্বের খেসারত দেয় বাংলাদেশ। ওয়ানডেতে দারুণ ছন্দে থাকা টাইগারদের ভরাডুবি ঘটে মহাদেশীয় শ্রেষ্ঠত্বে। বৈশ্বিক আসরের আগে এমন মাঠের বাইরের বিতর্ক অতীতেও প্রভাব ফেলেছে অনেক। তবে এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। নতুনদের নিয়ে নতুনভাবে শুরুর অপেক্ষায় টিম বাংলাদেশ। নানান পরিবর্তনের পর এশিয়া কাপকে সামনে রেখে সম্ভাব্য সেরা প্রস্তুতিটাই নিচ্ছে লিটন কুমার দাসরা। খুব সুন্দর ভালো প্রিপারেশন আছে, ফিটনেস ট্রেনিং, পাওয়ার হিটিং সবকিছু ভালো প্রিপারেশন আছে। বিশেষ করে এশিয়া কাপে যাবার আগে এগেইনস্ট নেদারল্যান্ড আপনি খেলবেন সিরিজ। তবে একমাত্র আক্ষেপের নাম মানসম্মত প্রতিপক্ষের অভাব। ভারতের কারণে শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের সাথে প্রস্তুতি সারবে টাইগাররা। ঘাম ঝরানো প্রস্তুতি নিলেও মাঠের ক্রিকেটে শক্ত চ্যালেঞ্জের মুখে না পড়লে এশিয়া কাপে আসবে না প্রত্যাশিত পারফরমেন্স। পাইলটের ভাষায় তাই কেবল জয় নয়, আধিপত্য দেখাতে হবে 3 বিভাগেই। নেদারল্যান্ডস টিমটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস টিম না। প্রিপারেশনটা হয়তো আমাদের পক্ষে থাকবে ভালো, আমরা ম্যাচ জিতবো, সিরিজ জিতবো, হয়তো সবকিছুই থাকবে আমাদের পক্ষে। কিন্তু যখন আপনি বেটার টিম ওয়ার্ল্ড ক্লাস টিমের সাথে যখন আপনি কোনো একটা টুর্নামেন্টের আগে খেলবেন বেশি ম্যাচ, তো আর তার আত্মবিশ্বাসটা অন্যরকম থাকে। নতুন পাওয়ার হিটিং কোচের অধীনে নতুনভাবে টি-20-র তালিম নিয়েছেন জাকের, লিটন, হৃদয়রা। তবে সাবেক অধিনায়কের মত 20 ওভারের ক্রিকেটটা কেবল সীমাবদ্ধ নয় বাউন্ডারিতে। ক্রিকেটারদের পরামর্শ দিলেন খেলার মাঠে আরো বেশি কৌশলী হবার। পাওয়ার হিটিং অবশ্যই হেল্প করবে প্লেয়ারদের জন্য, বাট আমি মনে করি যে বাংলাদেশের পাওয়ার হিটিং এর যে প্রবলেম সেটা কিন্তু বেশি প্রবলেম না। আপনি যদি দেখেন যে 4 ছক্কা কিন্তু আমাদের প্লেয়াররা সবাই মারতে পারে। প্রবলেমটা হচ্ছে যে 4 ছক্কা মারার পরে যে ভালো বলটাকে কি করে 1 খেলবো, 2 খেলবো, একটা ওভারে যে 10 থেকে 12 রান প্রত্যেক ওভারে করবো। এই ফরম্যাটে 5 দেখায় মাত্র একবারই বাংলাদেশকে হারিয়েছে নেদারল্যান্ডস। সংখ্যাটা যদি এবার বাড়ে তাহলে এশিয়া কাপের প্রস্তুতিতে বড় ধাক্কাই খাবে টিম টাইগার্স। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। নারী ক্রিকেটের খবর। চ্যালেঞ্জ কাপে ধারাবাহিকভাবে বড় ইনিংস খেলতে ব্যর্থ বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরুর আগে ব্যাটারদের এমন পারফরমেন্স হতাশাজনক হলেও সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মেগা আসর শুরু করতে চায় নিগার সুলতানার দল। চ্যালেঞ্জ কাপের শেষ ম্যাচে লাল দলকে 2 উইকেটে হারিয়েছে নাহিদা আক্তাররা। বিশ্বকাপের আগে নিজেদের মেলে ধরতে ব্যর্থ বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটাররা। নারী চ্যালেঞ্জ কাপে বলার মতো কোনো বড় ইনিংস উপহার দিতে পারেনি ফারজানা পিঙ্কি, শারমিন সুপ্তা, নিগার সুলতানারা। বিকেএসপিতে লাল সবুজ 2 দলের ম্যাচ দিয়ে শেষ হয়েছে নারী চ্যালেঞ্জ কাপ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে সাবলীল ব্যাট চালায় রেড টিমের 2 ওপেনার শারমিন সুলতানা ও তানজিম। তবে সেই ধারাবাহিকতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। 33 রানে রাবেয়ার বলে প্রথম উইকেট হারায় নিগার সুলতানার দল। এরপর উইকেটে এসে বেশিক্ষণ থিতু হতে পারেননি লাল দলের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অন্য প্রান্তে একাই লড়াই চালিয়ে যান শারমিন সুলতানা। তার 73 রানের ক্যামিওতে সবুজ দলকে 156 রানের লক্ষ্য দেয় জ্যোতি বাহিনী। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ধুঁকতে হয়েছে সবুজ দলের ব্যাটারদেরও। পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে স্কোর বোর্ডে মাত্র 27 রান তোলে তারা। এরপর সুমনা ফাইমার বোলিংয়ে দ্রুত উইকেট হারায় নাহিদার দল। সর্বোচ্চ 58 রান করেন স্বর্ণা আক্তার, আর 23 রানে অপরাজিত থাকেন আফিয়া আসমা। 2 উইকেটে জয় তুলে নেয় নাহিদা আক্তারের সবুজ দল। টুর্নামেন্টে কোনো দল স্পর্শ করতে পারেনি 200 রানের কোটা। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে যা বড় দুশ্চিন্তার কারণ। ব্যাটিংয়ে এমন দুর্দশা ভাবাচ্ছে ক্রিকেটারদেরও, যদিও দেশ ছাড়ার আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার প্রত্যাশা তাদের। যেরকম প্ল্যান ছিল যে আমরা অবশ্যই ভালো 200-230-40-এর খেলবো, কিন্তু আসলে আমরা ব্যাটিং ওয়াইজ আমরা সেটা করতে পারি না। এটা আসলে আমাদের জন্য একটা কষ্টদায়ক। একটু ভালো করার জায়গা আছে। আমার কাছে মনে হয় যে আমাদের নেক্সট যে ক্যাম্পটা হবে সিলেটে, ওখানে আমরা কিছু ম্যাচ খেলবো। সো আমি আশা করছি যে ওখানে ব্যাটাররা ওটা কাটায় উঠবে। সেট হয়ে যেটা আমরা আউট হয়ে যাচ্ছি, সো এই জায়গাটা যদি আমরা একটু ফোকাস দিই, আমার কাছে মনে হয় যে এই জায়গাটা একটু ফোকাস দিলে আমার মনে হয় একটু ভালো হবে। ঢাকা পর্বের পর সিলেটে 8 সেপ্টেম্বর থেকে 6 দিনের ক্যাম্প করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর আবার ঢাকায় ফিরে প্রস্তুতি সারবে নিগার সুলতানারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, সাভার।
বিসিবি ও চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শুরু হলো আঞ্চলিক টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। জেলা উপজেলা থেকে নতুন ক্রিকেটার খুঁজে বের করতে আঞ্চলিক ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। দেশের বেশিরভাগ জায়গায় দীর্ঘদিন ধরে নেই খেলা, দিনে দিনে হারিয়ে যাচ্ছে অনেক প্রতিভা। তবে এবার মাস্টার প্ল্যান হাতে নিয়েছে আমিনুল ইসলাম বুলবুল। শুরুটা হলো বন্দরনগরী চট্টগ্রাম দিয়ে। প্রথমবারের মতো শুরু আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট। বিসিবি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে এমন টুর্নামেন্ট দেশের ক্রিকেট ইতিহাসেও প্রথম। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এদিন এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আয়োজনে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম সহ একাধিক বিসিবি কর্তা। প্রতিভাবান ক্রিকেটার তুলে আনাই বোর্ডের একমাত্র লক্ষ্য। ডিসেন্ট্রালাইজেশনটা শুধুমাত্র ক্রিকেটের প্রতিযোগিতামূলক না, প্রত্যেকটা জেলা যেন তার নিজস্ব জেলার যে ক্রিকেট সত্তা আছে সেটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে। প্রথম ইভেন্টে যে পরিমাণ সাড়া আজকে দেখলাম সেটা শুধু এটা চিটাং শুরু করলো, আমরা আশা করবো অন্য অন্য রিজনগুলোতে এই ধরনের সুন্দর ব্যবস্থা গ্রহণ করবে। এখানে শুধুমাত্র খেললেই হবে না, আমাদের কিছু কাজ আছে এখানে ট্যালেন্ট আইডিগুলো দেখা, ট্যালেন্টগুলো রিটেইন করা। তো আমাদের কাজগুলো এখন বেড়ে গেল। স্কুল ক্রিকেট হয় অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু আমরা এবারে নতুন উদ্যোগে নতুন স্কুল ক্রিকেটটা করব। চট্টগ্রাম দিয়ে শুরু, এরপর একে একে প্রতিটা বিভাগীয় শহরেই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এতে টুর্নামেন্ট খেলার আক্ষেপ কমবে স্থানীয় ক্রিকেটারদের। এখানে প্রপারলি ক্রিকেট হয় না, এখানে মাঠ নাই। সো এই জিনিসটা করার জন্য আমি এই দুটো জিনিস মাথা নিয়ে নেমেছি এবং আল্লাহর মধ্যে শুরু করলাম। এটাই আমাদের আলটিমেট গোল। আলটিমেটলি আমাদের আঞ্চলিক ক্রিকেটে ফিরতেই হবে। যদি আমরা ক্রিকেটটা স্ট্রং করতে চাই, আমরা যে প্ল্যানটা করছে বিসিবি ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, এটা আঞ্চলিক ক্রিকেট করা ছাড়া আসলে বিকল্প নেই। সবাই খেলার সুযোগ পাবে, কিন্তু ঢাকায় তো আসলে এমন হয় না যে সবাই তো খেলতে যেতে পারে না। তো সেই সবার জন্য সুযোগ। কোনো বিভাগে এটা দারুণভাবে হবে, কোনো বিভাগে অত ভালোভাবে হবে না, কারণ হয়তো তাদের রিসোর্স কম আছে কিংবা সেখানে উদ্যোগের অভাব আছে, এমন হতে পারে। কিন্তু সো এটা ওপেন থাকবে, যার যেভাবে খুশি সে নিজেকে সেভাবে গুছাবে। বাট অ্যাট দ্য এন্ড অফ দি ডে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন কিন্তু আসবে। প্রত্যেকেই নিজের মতো করে চেষ্টা করবে নিজের ঘরোয়া ক্রিকেট, তাদের ঘরোয়া, এটা চিটাগংয়ের ঘরোয়া ক্রিকেট, বরিশালের ঘরোয়া ক্রিকেট, রাজশাহীর ঘরোয়া ক্রিকেট হবে ওগুলো। এবং ওদের যারা এগুলির দায়িত্বে থাকবেন তাদের দায়িত্ব হবে এটাকে ঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে। চট্টগ্রামের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভাগের 11 জেলার দল। আগামী 8 সেপ্টেম্বর হবে সেমিফাইনাল আর ফাইনাল 9 সেপ্টেম্বর। সময় সংবাদ, চট্টগ্রাম। এফসি চ্যালেঞ্জ লিগের বি গ্রুপে বেশ কঠিন প্রতিপক্ষ পেয়েছে বসুন্ধরা কিংস। চ্যালেঞ্জ লিগের ওয়েস্ট রিজিয়নের গ্রুপ পর্বে ওমান, কুয়েত, লেবাননের ক্লাব পেয়েছে তারা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বে ওমানের আল শাবাব, কুয়েতের আল কুয়েত ও লেবাননের আল আনসারের বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। আগামী 25 অক্টোবর গ্রুপ পর্ব শুরু হয়ে শেষ হবে 1 নভেম্বর। আল শাবাব এখনও ওমানের লিগের শিরোপা ঘরে তুলতে পারেনি, তবে আল কুয়েত অর্জন বেশ সমৃদ্ধ। তারা ঘরোয়া লিগে 20 বার চ্যাম্পিয়ন হয়েছে। কুয়েত কাপও জয় করেছে 16 বার। আল আনসার লেবাননের ঘরোয়া লিগের রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন। প্রিমিয়ার লিগ ফুটবলে টানা 5 শিরোপা জয়ের পর সবশেষ মৌসুমটা ভালো যায়নি কিংসের। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রবাসী ফুটবলারদের নিয়ে উচ্ছ্বসিত অনূর্ধ্ব 23 ম্যানেজমেন্ট। এশিয়ান কাপের মূল পর্বে খেলতে আশাবাদী টি2 ক্লাব। জটিলতা ভিয়েতনামের ম্যাচে ফাহমিদুরকে নিয়ে শঙ্কা। অনূর্ধ্ব 17 সাফ নারী চ্যাম্পিয়নশিপে কাল বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। টানা জয় আত্মবিশ্বাসী অর্পিতা প্রীতিরা। ভারতের ম্যাচের আগে স্বস্তিতে ম্যানেজমেন্ট। সিলেটে বৃষ্টি বাধায় পণ্ড বাংলাদেশ নেদারল্যান্ডসের অনুশীলনে। এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চে সিরিজ জিততে চান লিটন, কোনো ছাড় নয় হুঁশিয়ারি এডওয়ার্ডসের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।